শুভ সন্ধে জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন ব্লগে আমি সন্ধ্যের পর থেকে যা যা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো বাকি সময়টা আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। এখন তোমরা দেখছো আমার সন্ধে দেওয়া থেকে তার রাত্রে যা যা করেছি সে রাত্রি, তারপরে পরের দিন পর্যন্ত আমার এই ভ্লগটা আছে। আর দিনের বেলায় যা করেছিলাম সেটা আগের ভ্লগে আমি দিয়ে দিয়েছি, কারণ এতটাই বড় হতো যে একসঙ্গে দেওয়া যেত না। তাই এখন দিয়েছি সন্ধে দেওয়া থেকে রাত পর্যন্ত, আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেটুকু দুপুর পর্যন্ত কিছুটা দেওয়া আছে ভ্লগে। তা দেখতে থাকো। এখন সন্ধে লেগে গেছে, সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর এগুলো তুলে ফেলার কথা, গুছানোর মানে সমস্ত ডেকোরেশনগুলো খুলে দেওয়ার কথা, কিন্তু আমার যেহেতু সাজিয়েছে খুব কষ্ট করে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে, তাই আর খুলতে ইচ্ছে করছে না, আমি রেখেই দিয়েছি। তারপরে কিছুদিন যাক, কিছুদিন গেলে পরে আমি রাধা অষ্টমীটা পার হলেই আমি ডেকোরেশনগুলো খুলে দেবো। আর একটুখানি আবার গোপালের স্নান টান করানো, ড্রেস চেঞ্জ করা, এ সমস্ত করানোর জন্য আমি রেখে দিয়েছি। আমি আবার যখন ড্রেস চেঞ্জ করাবো তখন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, স্নান করানো সব কিছুই শেয়ার করব। তা ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো, ওটা আর বেশি দিন রাখবো না। বৃহস্পতিবার আমি স্নান করাই, আমি রেগুলার স্নান করাই না। প্রতিদিন স্নান করানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে প্রতিদিন আমি স্নান করাতেও পারি না, তাই বৃহস্পতিবার আমি স্নান করাই। আর সন্ধে দেওয়া, পুজো করা, সন্ধেটা প্রতিদিন দিলেও পুজোটা আমি প্রতিদিন করি না, কারণ পুজো আমাদের বুবাই প্রতিদিন করে যায়। আর আমি যেটা করি সেটা হচ্ছে, সেটা বললে এখন মানুষে অন্যরকম বলবে বা অনেকে অনেক রকম কমেন্ট করবে, বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করবে, সেই কারণে আমি ওটা বলতে চাই না আমি কি করি। আর পুজো বুবাই করে, বিশেষ বিশেষ দিনের যে পুজোগুলো সেগুলো আমি করি। আর গোপালকে যে সেবা দেওয়া সেটা আমিই দিই, সেটা গোপালের সেবা আমিই দিই। আর এমনি যে নর্মাল পুজোটা বুয়ে সকালে করে দিয়ে চলে যায়, তারপরে আমার যখন সুবিধা হয় আমি সেই সুবিধের মতো স্নান করে আমার পুজোটা করি। তা এই হলো আমার পুজো। আমাদের গুরুদেবের কোনো নির্দিষ্ট সময়ে কোনো পুজো নেই। সকালে সন্ধেবেলা একটা প্রার্থনা হয় আর সকালে ইষ্টপ্রীতি, এই হচ্ছে আমাদের সকাল সন্ধে প্রার্থনা আর ইষ্টপ্রীতি। শুভ সন্ধে। তোমরা সকাল থেকে দেখলে আমি সকাল থেকে মানে দুপুর পর্যন্ত যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আবার সন্ধেবেলায় চলে আসলাম সন্ধে দিতে। সন্ধে দেওয়া থেকে পরের বাকি অংশটুকু রাত পর্যন্ত যা যা কাজ করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সন্ধেবেলায় চলে আসলাম, সন্ধে দেওয়া হয়ে গেল, এখনো যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করি, চলো দেখতে থাকো। আর আজ ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ঠাকুর ঘরটা আমার গোছানো হয়নি, ওটা সকালে গোছাবো, রাতে আর গোছাতে পারবো না। সকালে গোছাবো, যখন গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো বাকি সময়টা আমি তাহলে কি কি করছি। তো দেখলে সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার হয়ে গেল, তারপরে এখন বাসন গুছাতে চলে এসেছি। আর বললাম তো পুজোটা মানে আমার যে পুজো আমি সেইভাবে করি, আর সেটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারি না। বিশেষ দিনের যে বিশেষ বিশেষ পুজোগুলো হয় সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বুবাই তো পুজো করে দিয়ে যায়, যেটা পুজো করা সেটা করে দিয়ে যায়। আর আমি কি করি বললাম তো, আমি সেটা বলতে পারবো না, সেই কারণে বলি না। আর গোপালের সেবা তো আমিই দিই। এই হলো আমার পুজো। আর মানে গতানুগতিক নিত্য পুজো যেটা, সেটা সেভাবে আমি দিতে পারি না। গোপাল সেবা আমি দিই, এটা বারবার বললাম। আর আমাদের গুরুদেবের কোনো নির্দিষ্ট পুজো নেই, দুবেলা প্রার্থনা আর ইষ্টভৃতি। আর তাছাড়া বাকি সময় তার জপ করো, তার ধ্যান করো, তাকে স্মরণ করো, তাকে ডাকো, এই হচ্ছে আমাদের সারাদিনের গুরুর সেবা। তাই এটাই করি, গুরুর যেটা করা সেটাই করি। আর কোনো ঠাকুরকে ডাকতে গেলে যে একদম নিয়ম করে বসেই ডাকতে হবে তা নয়, সবসময় তাকে স্মরণ করা যায়। আর আমি তাদের যখন স্মরণ করি, আমার যখন মনে হয়
যে এখন আমি তাদেরকে স্মরণ করব, তখন আমি ঠাকুর ঘরে এসে বসে পড়ি নিজের মনে ইচ্ছে মতো। সে বেশি রাত, অনেক রাত হোক বা ভোর রাত হোক, সে যখনই হোক এসে আমি বসে আমি তাদের স্মরণ করি। এটা হচ্ছে মানে আমার ইচ্ছে হয় এটা করতে। এই মানে এটা বললে পরে হয়তো সবাই অন্যরকম ভাববে, সেই কারণে আমি বলি না। তা এটা আমার ইচ্ছে হয় যে আমার যখন মনে হয় যে আমি এখন একটু বসবো তাদের কাছে, আমি তখনই এসে বসে পড়ি। আর সেই বসাটা আমার একাদ্র সময় না, আধ ঘন্টাও হয়, 45 মিনিটও হয়ে যায়, তার বেশিও কখনো হয়ে যায়। আমি হয়তো বসেই আছি, এরকম হয় আর কি। তা সেটা ডিটেলসে অত ভেঙে চুরে বললাম না, এই পর্যন্ত বললাম। আর গোপাল সেবা দেয়া আমি নিয়ে এসেছি। মানুষের তো বললাম, মানুষের জীবনের কিছু সময়, এক একটা সময় এক এক রকম আসে। আর আমার জীবনটা শুরু হয়েছে মানে বিভিন্ন রকমভাবে। ছোট থেকে কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আমি সংসার জীবনে ঢুকে যাব, এটা আমি কখনো ভাবিনি। কিন্তু আমার ভাগ্য, আমার পরিস্থিতি, আমার পারিবারিক পরিস্থিতি সব কিছু আমাকে বাধ্য করেছে এই সংসারের জীবনে আসতে। তো যেহেতু সংসার জীবনে আমি ওই বয়স থেকে, একদম ছোট থেকে সংসার জীবনটা শুরু করেছি, তাই এটা আমার কাছে মনে হয় আমি যেন বহুদিন ধরে সংসার জীবন পালন করছি। এটা খুব সত্যি কথা, কারণ আমার যে বয়সে আমি সংসার জীবনে ঢুকেছি, আমার বান্ধবীরা তার থেকে আরও 10 থেকে 12, 14 বছর পর থেকে তারা সংসার জীবনে এসেছে। কাজেই তাদের সংসার জীবনটা খুব অল্প দিন হলো, আর আমার সংসার জীবন, তাদের ছেলে মেয়েরা এখন অনেক ছোট, আর আমার ছেলের বিয়ে হয়ে গেল। তা এই রকম ব্যাপার, যখন তাদের ছেলে মেয়ের দিকে তাকায়, তখন আমার মনে হয় যে সত্যি আমি কত আগে, কত অল্প বয়স থেকে আমি এই সংসার জীবনে চলে এসেছি। হ্যাঁ, তবে পাশে যে মানুষটাকে পেয়েছিলাম, সেই মানুষটা সত্যিই খুব সাপোর্টিভ, মানে ভীষণভাবে আমাকে সাপোর্ট করে। আর সাপোর্ট করার খুব বিশেষ কারণ একটাই, কারণ আমি তার পরিবারকে ভীষণভাবে সাপোর্ট করে এসেছি। তাদের পরিবারের যে পরিস্থিতি, সেই রকম পরিস্থিতিতে আমি যে তাদের পাশে ছিলাম, এটাই মানে এটাই হয়তো তাদের ভালো লেগেছে। সেই জন্যই হয়তো সেই মানুষটা আমার পাশে এতভাবে দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। এখন তোমরা আমার পাশে আমাকে রান্নার মানুষ দেখছো, কিন্তু এমন এক কিছু দিন গিয়েছে, মানে 25-30 জন কি তারও বেশি, 50 জন মানুষের রান্না আমি একা খড়িতে করে দিয়েছি। এরকমও দিন গিয়েছে। এখন আমাকে দেখে মনে হয় আমি বোধহয় কিছুই করিনি, আমি ওই মানে টগরিকে দিয়ে রান্না করিয়েছি কি কাউকে দিয়ে করিয়েছি, এই রকম একটা মনে হয় যে আমি বোধহয় জীবনে এগুলো করতে পারি না। কিন্তু তা নয়। আমি বললাম তো, এমন একটা সময় গিয়েছে যখন মানে 30-40 জনের রান্নাই আমি একাই করেছি খড়ির উনুনে। বুবাইয়ের যখন জন্মদিন হয়েছে, 100 জন লোকের রান্না আমরা একাই করে দিয়েছি। হ্যাঁ, জোগাড় টোগাড় করেছে, আমার ননদরা থাকতো, তারাও করতো, কিন্তু এইগুলো করেছি এক সময়, আর সেটা খড়ির উনুনে। এমন নয় যে গ্যাসে করেছি, সেই সময় কোনো গ্যাসের ওভেন কিচ্ছু ছিল না। বাবার বাড়িতে আমি গ্যাস দেখে এসেছিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে খড়ি, সেই খড়ির উনুনে রান্না, যে বাপের বাড়িতে কোনো দিন রান্না করিনি, রান্নাটা কি জিনিস জানতামই না। সন্ধ্যে ধূপ দেওয়া হয়ে গেল, বাসন কটা গোছানো হলো, তারপরে চা করলাম। এ দেখো চা নিয়ে এসে তোমাদের সামনে এখন বসলাম। অনেক দিন পর তোমাদের সামনে চা নিয়ে এসেছি, দুজনেই আছি। বুবাই আর মেঘা বেরিয়েছে ঘুরতে, এখন একটু চা খাবো, খেয়ে আমরাও একটু বেরোবো, একটু ঘুরে বেরিয়ে আসি, এসে তারপরে আবার কি করি দেখা যাক। আবার রাতে খাওয়া দাওয়া এই সমস্ত আছে, দেখতে থাকো তাহলে। চাটা খেয়ে নিই। বাসন গোছানো হয়ে গেল, রাত্রে চা খেয়ে, সন্ধেবেলায় চা খেলাম, ঘুরে আসলাম। এসে সকালবেলায় এই দেখো বাইরে এসেছি একটু। বাইরে এসে যে গাছগুলো অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার ফুল গাছগুলোর পরিস্থিতি, এই দেখো অ্যালামন্ডা ফুল ফুটেছে, তারপরে ওই সাদা ফুলগুলো ফুটেছে, তারপরে ওদিকে এই দেখো রঙ্গন ফুল ফুটেছে। এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না, রঙ্গন ফুলের কুঁড়িগুলো শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু ফুল শেয়ার করা হয়নি। আজকে অনেক কদিন পর বাইরে এসে মনে হলো যে ফুলগুলো একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে দেখাই।
তারপর দাঁড়াও, ওদিকে তুলসী গাছ আছে, তুলসী গাছের পাশে যে বেলফুল গাছটা আছে দেখো কত বেলি ফুল ফুটেছে, অনেকগুলো বেলি ফুল ফুটেছে। এই বেলি ফুলগুলো আমি ঠাকুরকে দিয়েওছি আবার পরে তুলে স্নান করার সময়। তাই যেটাই বলছিলাম যে আমার নিত্য নৈমিত্তিক পুজোর কোনো নিয়ম নেই, স্নান করলে ফুল থাকলে ফুল দিয়ে দিই, বসে পড়ি, মানে যখন যেরকম মনে হয় ঠাকুরকে ডাকার ইচ্ছে হয় আমি তখন সেইভাবে বসে তাদেরকে ডাকি। আমার মন যখন চায় আমি তখনই ডাকি, যদি সেটা রাত 12টাও হয়, আবার সেটা ভোরবেলার ব্রহ্ম মুহূর্তে 3:40 পর থেকে ভোর 5টা পর্যন্তও হতে পারে, মানে এরকম হয় আর কি। আমার মানে ভেতর থেকে চাই যে সেই সময়টা আমি এই কাজটা করি। তো দেখো ফুলগুলো শেয়ার করি, এরপর ঘরে চলে যাই। চলো, সকালবেলায় ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিলাম, আর এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে, মানে হচ্ছে না, হয়ে গেল। আর এদিকে ওল আর আলু কাটা আছে, এটা ডালনা হবে। কাটা আছে বলতে বড়োয়া কেটে রেখে গেল এটা। আর এই যে টগরি এখন এসে উচ্ছে আলু ভাজা কাটছে, রান্না শুরু করবে। আজকে একটু বেরোবো আমরা, দেখতে থাকো। আজ সকালে ঘুম থেকে উঠেই তোমাদের রান্নাঘর থেকে ভিডিওটা শেয়ার করলাম, কারণ ঘুম থেকে উঠে আগের দিন রাত্রে মোটামুটি একটু আধটু যা ভিডিও করেছি তাই, আর আজকে সকালে উঠেই রান্নাঘরেই গেলাম, কারণ সকালে ঘুম থেকে টগরির শরীরটা ভীষণ খারাপ ছিল, বললো একটু দেরি হবে বৌদি, তুমি ভাত ডালটা বসাও। তাই আমি ভাত ডাল বসিয়ে ওল আলুটা কেটে নিয়েছিলাম, যে শরীরটা খারাপ বলছে তাই কেটে নিয়েছিলাম। আর ডাল সেদ্ধ হয়ে গেছিল, দেখতেই পেলে মুগের ডাল হবে। অনেক দিন পর আমাদের মুগের ডাল হচ্ছে, সেই জন্য প্রেসারে সিটি মারা হলো। তা এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম, মানে কতটুকু কি করব জানি না, সকাল মানে বিছানা থেকে এখনো ওঠা হয়নি। আজকে রবিবার, তোমরা আগের দিন শনিবারের রাত্রি থেকে আজ রবিবারের এইটুকুনি দেখছো, মানে এখানেই শেষ করে দেবো আজকের ব্লগটা। দেখতে থাকো, আর বেশি কিছু শেয়ার করব না, যে অল্প একটু করে সকালবেলা অল্প একটু করে শেয়ার করে দেবো। আমরা একটু বেরোনোর আছে, দেখতেই পাবে কোথায় যাচ্ছি কি করছি, দেখতে থাকো। সুপ্রভাত জানিয়েই দিনটা শুরু করলাম, তবে ব্লগটা আগের দিন থেকে শুরু করে দিয়েছি। আজকে তোমাদের সুপ্রভাত জানালাম, আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো বাকি সময় আমি কি কি কাজ করি। আর আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখতে থাকো তাহলে। এটা হচ্ছে ওল আলুর ডালনা, সেখানে পেঁয়াজ রসুন আদা এগুলো দেয়া আছে, আর টমেটো কাটা হয়নি, টমেটো পেস্ট দিয়ে দেব। এই রান্না হচ্ছে। আর এখানে জল গরম করতে দিল, কিসের জন্য দিল বুঝতে পারছি না, মনে হয় এটাতেই দেবে। হলুদ জিরে সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ রসুন আদা জিরে হলুদ লবণ এগুলো দিয়ে এই মশলাটা এখন কষাচ্ছে। তা আর এখানে ওলটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার এটা দিয়ে ও করবে রান্নাটা। আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো চা খাওয়া হয়নি, এবার হবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, মুগের ডাল সেদ্ধ করা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর মাছের মাথাটা ভেজে মশলা দিয়ে কষে মুগের ডালটা মাছের মাথা দিয়ে করবে। তাই দেখো রান্না শুরু হয়ে গেছে। আমি ওর মশলাটা ওই কষলো, টগরি কষলো, আমি ওলটা তুলে দিয়ে, মানে কি পরিমাণ কষবে আমি পারছি না, আমার হাতটা যন্ত্রণা করছে বলে আমি বললাম মশলাটা তুমি কষে দাও। ওলের ডালনাটা আমারই রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু আমার পুরোটা করার মতন হাতে হলো না, হাতটা কেন যন্ত্রণা করছে বুঝতে পারছি না। তা সেই জন্য আমি বললাম যে তুমি কষে দাও, আমি বাকিটা করছি। কষে দিল, আমি ওলটা তুলে দিয়ে তারপরে নেড়ে চেড়ে আবার জল ঢেলে দিয়েছি। আমি সেরকম কিছু করিনি, ওই করেছে, আমি শুধু এইটুকুই করেছি। আর পরে আমি মাছটা রান্না করেছিলাম, কারণ মাছটাও মানে থাকতে থাকতে মাছটা আনা হয়েছিল না, সেই জন্যে। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, আমি বাপের বাড়িতে গ্যাস দেখে এসেছিলাম, আঁচ দেখে এসেছিলাম, কিন্তু খড়ির উনুন আমি বাপের বাড়িতে কখনো দেখিনি চোখে। সেই মানুষ এসে দিব্যি খড়ির উনুনে আমি অতগুলো রান্না করে ফেলতাম। কি বড় বড় হাঁড়ি, আর হাঁড়িতে মাটি লাগিয়ে, মানে মাটি দিয়ে হাঁড়িটাকে পেছনটায় হাঁড়ির নিচটাই মাটি দিয়ে দিতে হতো, গুলে নিয়ে মাটিটা গোলা করে নিয়ে দিয়ে দিতে হতো, দিয়ে তারপরে সেটা খড়ির উনুনে রাঁধতে হতো। তারপরে বাঁশের যে গোড়াগুলো থাকে সেগুলো,
পাটকাঠি, নোদা বলে যেটা গোবর দিয়ে দেয় সেই জিনিস, তারপরে বিচালি, পোয়াল, মানে এই সমস্ত বিভিন্ন জিনিস দিয়ে খড়িতে রান্না হতো। প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম, কি করে করব। আর আমার শাশুড়ি আমাকে রেখে রেখে চলে যেত, এই 2 দিন অন্তর অন্তর রেখে রেখে চলে যেত ভাইয়ের বাড়ি, নাহলে মেয়ের বাড়ি গিয়ে 7 দিন 10 দিন 1 মাস থেকে চলে আসতো, 15 দিন থেকে চলে আসতো। আর শ্বশুর থাকতো বাড়িতে, শ্বশুরের কারখানা ছিল, কারখানা মানে টালির কারখানা ছিল, সেই কারখানা থাকতো বলে শ্বশুর থাকতে পারতো না, সেই কারণে শ্বশুর চলে আসতো, কিন্তু শাশুড়ি থেকে যেত। এবার ধরো গরু বাছুর খড়িতে রান্না, তারপরে একটা দেওর ছিল স্কুল যাওয়া, বুবাইয়ের বাবা স্কুল যাওয়া, মানে এগুলো সমস্ত। তখনও বুবাই হয়তো হয়েছিল না সেই সময়ই, মানে সবে বিয়ে হয়েছে, আমি জানিই না কী করে খড়ি কী করে ধরাতে হয়, কী করতে, আমি কিচ্ছু জানতাম না। ওই রকম পরিস্থিতিতে রেখে রেখে চলে যেত। তো সেইভাবেই আস্তে 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 সমস্ত কিছু শিখে গেলাম খড়িতে রান্না। তারপরে মানে সমস্ত অত বড় বড় হাঁড়ি উপর দিয়ে, হাঁড়ি যে কী করে উপর দিতে হয় জানতাম না। তা বাপের বাড়িতে সবাই ওই রকমই থাকে, রাজরানী হিসেবেই থাকে, তারপর সংসারে এসে নিজের মতো করে সব শিখে যায়। যদি অবশ্য শেখার ইচ্ছে থাকে, শেখার ইচ্ছেটা যদি না থাকে তাহলে আবার তুমি শিখতে পারবে না। যদি শেখার ইচ্ছে থাকে তাহলে সবই শিখে যাবে। আর আমি জানতাম যে আমাকে শিখতেই হবে, না শিখলে হবে না, সেই কারণে শিখে নিয়েছিলাম। তারপরে বুবাই হওয়ার পরেও তাই, বুবাই একদম ছোট, 1 মাস 1.5 মাস এরকম বয়স, তখনও রেখে রেখে চলে যেত। ওইটুকু বাচ্চা নিয়ে পুরো সংসার সামলাতাম। এই সমস্ত দেখে দেখেই হয়তো পাশের যে মানুষটা, সেই মানুষটা আমাকে মানে সাহায্য করতে 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 এরকম হয়েছে। সে তো দেখেছে যে কি পরিমাণ কষ্ট। এখন রান্না হচ্ছে কাতলা পোস্ত, যেটা মাছটা আনা ছিল না বলে টগরি রান্না করতে পারেনি, তাই পরে নিয়ে এসে পরে রান্না হচ্ছে। কাতলা পোস্তর জন্য প্রথমে মাছগুলো তো ভেজে নিলাম, দেখতেই পেলে এই মাছগুলো ভেজে নেওয়া হলো। আর এখানে পেঁয়াজ আর আলুটা ভাজা হচ্ছে, সামান্য লবণ দিয়ে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এখানে আমি পোস্ত তো মিক্সিতে বেটে নিয়েছি, মিক্সিতে পোস্ত বাটাই আছে, এই পোস্ত বাটাটা পরে দিয়ে দেবো। আগে এটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি পোস্তটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তো সেই রকম ওইভাবে আস্তে আস্তে শিখে নিয়েছিলাম। আর শেখার ইচ্ছা থাকলে অবশ্যই শেখা যায়, ইচ্ছে না থাকলে কখনোই কিছু শেখা যায় না। ওই যদি আমার ইচ্ছে না থাকতো তাহলে শিখতে পারতাম না। আর আমার যে মানুষটা, মানে বুবাইয়ের বাবার কথা বলছি, সেই মানুষটা এই সমস্ত দেখে দেখেই মানে ভেবেছে যে এত কষ্ট করছে, সেই জন্যই হয়তো সে ওখান থেকে করিমপুর থেকে আসার পর, বহরমপুরে আসার পর থেকে আমাকে রান্না করতে দিত না, যে এত কষ্ট করেছো আর করতে হবে না। তারপরে গ্যাস এসেছিল, ওখানে থাকতেই গ্যাস এসেছে, কিন্তু প্রথম দিকে ভীষণ কষ্ট করেছি, সেটা চোখের সামনে দেখেছে বলেই মানে ও ওইভাবে পাশে থেকেছে। তো এটাই হয় যে মানুষটা, পাশের মানুষটা যদি কষ্টটা দেখে যদি কষ্টটা বোঝে তাহলে ভালো লাগে বেশ। কিন্তু কষ্ট দেখে কষ্ট বুঝেছে, আর কষ্টটা করেছি বলেই সে কষ্টটা দেখেছে। আমি যদি কষ্ট না করতাম তাহলে তো সে দেখতে পারতো না, দেখতোও না, তখন তার কিছু মনেও হতো না যে আমার জন্য কিছু করবে। তো এই হলো ব্যাপার, সংসার করতে গেলে অনেক কিছু করতে হয়। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা হয়ে গেল, মাছ রান্নাটাও মানে প্রায় শেষের দিকে। এবার মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়ে একটু বাইরে যাব, বাইরে গিয়ে বাইরের একটু, অনেক দিন বাইরের ভিডিওটা করিনি, বাইরের ভিডিও করব। কাতলা মাছ পোস্ত দিয়ে হয়ে গেল, মানে রান্নাটা হয়ে গেল। দেখলে কিভাবে করলাম দেখালাম, একদম সাধারণভাবে, সবাই যেভাবে করে সাধারণভাবে সেইভাবেই করেছি। আর তার সঙ্গে এবার সর্ষের তেল একটু দিয়ে দেব, অল্প করেই দেব, কাঁচা সর্ষের তেল দিয়ে বন্ধ করে দেবো। লঙ্কা দিতে পারলে একটু ভালো হতো, তো লঙ্কা একটু বেটে দিয়েছি একটা পোস্তর সঙ্গে, কিন্তু মানে কাঁচা লঙ্কা দিলাম না, যখন যার যা মনে হবে ডলে খেয়ে নেবে। এই দেখো কথা বলতে বলতে আমি একদম শেষে চলে এসেছি। প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে তোমাদের সকাল থেকে শুরু করি, এখানটা থেকে আমি শুরু করি। আজকে এই জায়গায় এসে ভিডিওটা আমি শেষ করে দেব। তোমরা দেখছো যে আমি মানে একদম শেষের দিকে চলে এসেছি, আকাশটা ভীষণ ভালো লাগছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব।
তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই আমার পাশে থাকো। আর সংসার করতে গেলে সত্যিই অনেক কষ্ট করতে হয়, এমনি এমনি সংসার হয় না। সে চাকরি করলেও করতে হবে, গৃহবধূ হলেও করতে হবে। সংসারটা এমনই একটা জিনিস, একটু ত্যাগ স্বীকার না করলে সংসারে দাঁড়ানো যায় না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে, কেমন লাগলো সবাই জানাবে।